আজকের আলোচ্য বিষয় তড়িৎ বিভব চ্যাপ্টারের মধ্যে বহু বিন্দু আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি নির্ণয়। তড়িৎ স্থিতিশক্তির সংজ্ঞা: দুটি বিন্দু আধান সংস্থার স্থিতিশক্তি, দুটি সমধর্মী বিন্দু আধানের স্থিতিশক্তি, দুটি বিপরীতধর্মী বিন্দু আধানের স্থিতিশক্তি। তিনটি বিন্দু আধান সংস্থার স্থিতিশক্তি, দুই বা ততোধিক বিন্দু আধান সংস্থার স্থিতিশক্তি, বহু বিন্দু আধান সংস্থার স্থিতিশক্তির গাণিতিক রাশিমালার সাধারণ রূপ। একাধিক বিন্দু কাছাকাছি থেকে একটা সংস্থা বা সিস্টেম গঠন করলে তাদের দরুন একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওই বিন্দুগুলো তাদের নিজস্ব অবস্থানে থাকার দরুন তাদের মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হবে। সেই স্থিতিশক্তির রাশিমালা আমরা এরপর নির্ণয় করব। তা স্থিতিশক্তির যে আমরা সংজ্ঞাটা জানি, সেই সংজ্ঞা অনুযায়ী কোথা থেকে আনতে হবে? অসীম দূর থেকে ওই বিন্দু আধানগুলোকে আনতে হবে। এনে ওরা যে যে অবস্থানে আছে সেই অবস্থানে আনতে যতখানি কার্য করা হবে সেটাই হবে ওই সংস্থার স্থিতিশক্তি। তাহলে সমস্ত আধানগুলোকে অসীম থেকে নিয়ে আসতে হবে। সেটা যদি বিকর্ষণ বলের বিরুদ্ধে আনতে হয় তাহলে বাহ্যিক বল দ্বারা কার্য করতে হবে। বাহ্যিক বল দ্বারা কার্য করতে গেলে তড়িৎ বলের সমান বলে খুব ধীরে ধীরে আনতে হবে, যাতে লব্ধ বলটা 0 হয় এবং কোনো গতিশক্তির সৃষ্টি না হয়, কারণ এটাও একটা সংরক্ষী তড়িৎ ক্ষেত্র। সুতরাং কোনো শক্তির সৃষ্টি হওয়া চলবে না বা বিনাশ হওয়া চলবে না। তাহলে সমস্ত আধানগুলোকে অসীম থেকে ওই তাদের নিজস্ব অবস্থানে গতিশক্তির পরিবর্তন না করে আনতে যতখানি শক্তি ব্যয়িত হবে সেই ব্যয়িত শক্তিটাই স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। এবার সেটা আমরা ম্যাথমেটিক্যালি বের করে দেখাবো। ধরি এইরকম একাধিক বিন্দু সংস্থা আছে। এই বিন্দুগুলোতে অসীম থেকে Q1কে এখানে আনতে যে কার্য, Q2 আধানকে অসীম থেকে এখানে আনতে যে কার্য, এবং Q3 আধানকে অসীম থেকে এখানে আনতে যে কার্য, এবং Q4 আধানকে অসীম থেকে তার এই অবস্থানে আনতে যে কার্য হবে, সেই কার্যটাই এই সংস্থার স্থিতিশক্তি। এখন আমরা এই স্থিতিশক্তির সংজ্ঞাটা কী হবে? কোনো বিন্দু আধান সংস্থার প্রতিটি আধানকে অসীম থেকে গতিশক্তির কোনো পরিবর্তন না করে তাদের নিজস্ব বর্তমান অবস্থানে আনতে বাহ্যিক বলের দ্বারা যে কার্য বা শক্তি ব্যয়িত হবে তাই স্থিতিশক্তিরূপে ওই সংস্থায় সঞ্চিত হবে। এই স্থিতিশক্তিকেই ওই সংস্থার স্থিতিশক্তি বলে। এই গেল কোনো বিন্দু আধান সংস্থার স্থিতিশক্তির সংজ্ঞা। এবার এখানে এই গতিশক্তির পরিবর্তন না করে বলা হয়েছে কী কারণে। তড়িৎ বলের দ্বারা কার্যটা, ওই তড়িৎ বলের প্রভাবে কী হবে, একটা এক্সট্রা বলের উৎপন্ন হবে, তাতে কী হবে, গতির সৃষ্টি হবে। সেই গতির দরুন একটা এক্সট্রা গতিশক্তি উৎপন্ন হবে। সেই জন্য এই ধরনের সংজ্ঞায় আমরা তড়িৎ বলের দ্বারা না বলে আমরা বলবো বাহ্যিক বলের দ্বারা। কারণ বাহ্যিক বলের দ্বারা হলে কী হবে, তড়িৎ বলের সমান এবং বিপরীতমুখী একটা বাহ্যিক বল প্রয়োগ করতে হবে যাতে লব্ধ বলটা 0 হয়। লব্ধ বলটা 0 হলে কী হবে, তাতে কোনো রকম বেগ বৃদ্ধি নেই, মানে ত্বরণ নেই, কোনো রকম গতিশক্তির বৃদ্ধি হবে না, কোনো শক্তির উৎপন্ন হবে না। তাহলে সংরক্ষী বলের যে ধারণা, সেই ধারণাটা বা শর্তটা পালিত হবে। সেই জন্যই আমাদের সংজ্ঞায় সবসময় বাহ্যিক বলের দ্বারা কার্য করতে হয়। আর এখানে যে শক্তিটা ব্যয়িত হবে সেইটা পজিটিভ হবে, কারণ ওই শক্তিটাই স্থিতিশক্তিরূপে সঞ্চিত হয় বা জমা হয়।
জমা হয় বলেই বাহ্যিক বলের দ্বারা কার্যটাকে পজিটিভ ধরা হবে। তার মানে সেখানে স্থিতিশক্তিটাও পজিটিভ হবে। আর যখন তড়িৎ বল দ্বারা কার্য করা হবে তখন এই সঞ্চিত শক্তিটাই কি হয়, ব্যয় হয়ে যায়। ব্যয় হয়ে যায় বলেই সেক্ষেত্রে কি হবে, স্থিতিশক্তিটা ঋণাত্মক হবে। যখন তড়িৎ বল দ্বারা কার্য করা হবে তার ঋণাত্মক মানটাই হবে স্থিতিশক্তি, সঞ্চিত স্থিতিশক্তি। দুটি বিন্দু আধান সংস্থার স্থিতিশক্তি। বহু না ধরে আমরা পরপর এগোতে থাকি। প্রথমে দুটি বিন্দু আধান সংস্থা, তারপরে তিনটি বিন্দু আধান সংস্থার স্থিতিশক্তি নির্ণয় করে পরে আমরা ওইটা থেকেই একাধিক বিন্দু আধান সংস্থার স্থিতিশক্তির একটা জেনারেল সূত্র নির্ণয় করব। তা দুটি বিন্দু আধানের স্থিতিশক্তি বলতে দুটো বিন্দু আধান Q1 এবং Q2 এখানে আছে, এদের মধ্যে পারস্পরিক দূরত্ব R। তা এটা যে দুটো আধান যে সংস্থা গঠন করেছে তার স্থিতিশক্তি আমরা নির্ণয় করব। তা দুটি বিন্দু আধানের সংস্থার স্থিতিশক্তির কথা বলা হলো, একটি বিন্দু আধানের স্থিতিশক্তি বলা হলো না কেন? কারণ একটা বিন্দু দিয়ে তো সংস্থা গঠন করা যায় না। তাছাড়াও একটি বিন্দু আধানের স্থিতিশক্তি বা একটা বিন্দু আধানের বিভব, এই কথাটা কিন্তু বিজ্ঞানে অর্থহীন, কোনো অর্থ বহন করে না। আমরা যদিও বলি বিভবের ক্ষেত্রে যে এই বিন্দুটার বিভব অমুক, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ওরফে অসীম বিন্দুর সাপেক্ষে সেই বিন্দুটার বিভব পার্থক্য যেটা, সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব। সুতরাং একটা বিন্দুর বিভব বা একটা বিন্দুর স্থিতিশক্তি, এই কথাটা কিন্তু বিজ্ঞানে অর্থহীন। তা এখানে সংজ্ঞা অনুযায়ী তাহলে কি হবে, এই দুটো বিন্দু আধানকে অসীম থেকে এদের নিজস্ব অবস্থানে আনতে যে কার্য করা হবে সেটাই যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে, সেটাই হবে এই দুটো বিন্দু আধান সংস্থার স্থিতিশক্তি। তার মানে Q1কে অসীম থেকে এখানে আনতে যে কার্য করা হবে, Q2 আধানকে অসীম থেকে এখানে আনতে যে কার্য করা হবে, সেই দুটো কার্যের মোট যোগফলটাকেই বলা হবে এই দুটো বিন্দুর মধ্যে স্থিতিশক্তি। ধরলাম যে Q2 আধান নেই, তাহলে Q1 আধানকে অসীম থেকে এই বিন্দুতে আনতে, এটা যদি A হয়, এটা যদি B বিন্দু হয়, তাহলে A বিন্দুতে আনতে কতখানি কার্য করা হবে না? যেহেতু এখানে কোনো আধান নেই, সুতরাং কোনো রকম বাধা বলের সম্মুখীন হবে না। কোনো রকম বল যেহেতু নাই, সুতরাং আনতে কৃতকার্যটা 0 হবে। এবার এই কিউ আধান এখানে এ পজিশানে এলো, এবার এর চারপাশে কিউ আধানের দরুন একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হলো। এবার বি বিন্দুতে তার বিভব কত হবে? Q2 নেই, কল্পনা করি। তাহলে এই বিন্দুর বিভব বলতে তখন একটা টেস্ট চার্জের একক ধনাত্মক আধানকে অসীম থেকে এখানে আনতে যে কার্য করা হবে সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব। তা সেটার রাশিমালা আমরা জানি, ভি সমান এই Q1 আধানের দরুন Q1 বাই আর, এদের মধ্যেকার দূরত্ব আর। এই কেটা হচ্ছে কুলম্বীয় ধ্রুবক। তাহলে একক ধনাত্মক আধানকে অসীম থেকে এই বিন্দুতে আনতে যে কার্য হবে সেটা এটা। এবার Q2 আধানকে যদি এবার আমরা Q2 আধানকে অসীম থেকে এই বি বিন্দুতে আনতে কতখানি কার্য করা হয়, তাহলে এখানে ওই কি নিয়ম করেই পাওয়া যাবে যে দ্বিতীয় আধানকে আনতে কার্য W2 সমান একক আধানকে এই বিন্দুতে আনতে কার্য হচ্ছে ভি। তা Q2 আধানকে আনতে তাহলে কত কার্য হবে? Q2 ইন্টু ভি, এই পরিমাণ কার্য করতে হবে। এখানে যদি আমরা এবার ভি এর রাশিমালাটা বসিয়ে দিই, সমান হবে কে Q1 Q2 বাই আর। তাহলে এই দুটো আধানকে আনতে টোটাল যে কার্যটা হবে W সমান প্রথম আধানকে আনতে কার্য 0 আর দ্বিতীয় আধানকে আনতে কার্য
W2 সমান হচ্ছে কে Q1 Q2 বাই আর। এই কার্যটাই কি হবে? স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। তাহলে এই দুটো বিন্দু আধান সংস্থার সঞ্চিত শক্তির রাশিমালা হলো, সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা হলো ইউ সমান কুলম্ব ধ্রুবক দুটো আধানের গুণফল Q1 Q2 বাই এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব আর। এটাই হলো দুটো আধানের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা। এখানে কতগুলো লক্ষণীয় বিষয়। দুটো আধান যদি সমপ্রকৃতির হয়, মানে পজিটিভ, এটাও Q1ও পজিটিভ Q2ও পজিটিভ, তাহলে টোটাল স্থিতিশক্তিটা কী হবে? পজিটিভ হবে। আবার Q1 নেগেটিভ আর Q2ও নেগেটিভ, তাহলে কী হবে? হয়ে যাবে স্থিতিশক্তি পজিটিভ হবে। তাহলে স্থিতিশক্তি পজিটিভ কখন হবে? দুটি বিন্দু আধান সমপ্রকৃতির হলে। তখন দুটি আধানের মধ্যে বলটা কী হবে? বিকর্ষণ বল। এই বিকর্ষণ বলের বিরুদ্ধেই বাহ্যিক বলকে কার্য করতে হয়। এই বিকর্ষণ বলের বিরুদ্ধে বাহ্যিক বল যে কার্য করে সেটাই স্থিতিশক্তিরূপে সঞ্চিত হয়। এই সঞ্চিত হয় বলেই এই স্থিতিশক্তিটা কী হয়? পজিটিভ হয়। আরও লক্ষণীয় বিষয়, দুটো আধান যদি বিপরীত প্রকৃতির হয়, পজিটিভ এটা নেগেটিভ, তাহলেও কী হবে? গুণফলটা নেগেটিভ হবে। আর এটা নেগেটিভ এটা পজিটিভ, তাতেও গুণফলটা নেগেটিভ হবে। তখন স্থিতিশক্তিটা কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে বিপরীত প্রকৃতির হলে স্থিতিশক্তিটা নেগেটিভ হবে। তখন দুটি আধানের মধ্যে বলটা কী হবে? আকর্ষণ বল হবে। তখন এই আকর্ষণ বলের অভিমুখে তড়িৎ বল যে কার্য করে তা সঞ্চিত স্থিতিশক্তিকে খরচ করে বা ব্যয় করে। ব্যয় করে বলেই স্থিতিশক্তিটা নেগেটিভ হয়। তাহলে স্থিতিশক্তি পজিটিভ হওয়ার এবং নেগেটিভ হওয়ার তাৎপর্য এইটাই। পজিটিভ মানে তখন হচ্ছে শক্তিটা সঞ্চিত হচ্ছে, জমা হচ্ছে, আর নেগেটিভ হওয়া মানে সেই সঞ্চিত স্থিতিশক্তিটা ব্যয় হচ্ছে। এরপরে আসি তিনটি বিন্দু আধান সংস্থার দরুন স্থিতিশক্তির রাশিমালা। মনে করি এখানে একটা Q1 আধান আছে, এখানে একটা Q2 আধান আছে, এখানটায় Q3 আধান আছে। এবার স্থিতিশক্তির সংজ্ঞা অনুযায়ী এই Q1 আধানকে অসীম থেকে এই বিন্দুতে আনতে যে কার্য, Q2 আধানকে অসীম থেকে এই বিন্দুতে আনতে যে কার্য, এবং Q3 আধানকে অসীম থেকে এই বিন্দুতে আনতে যে কার্য করা হবে, এই তিনটে কার্যের যোগফলটাকেই বলা হবে ওই তিনটা বিন্দু সংস্থার স্থিতিশক্তি। তাহলে আমরা সেটা এক এক করে আমরা নির্ণয় করি। তা Q1 আধানকে অসীম থেকে আনতে তখন আমরা ভাবব যে Q2 আধান এবং Q3 আধান এখানে নেই, কেবল Q1 আধানকে অসীম থেকে এখানে আনতে যে কৃতকার্য, সেটা যেহেতু কোনো এখানে তড়িৎ ক্ষেত্র আগে থেকে নেই, কোনো বলের বিরুদ্ধে তোকে কার্য করতে হচ্ছে না, তাহলে এখানে কার্যটা 0 হবে। এরপরে Q1 আধান আছে, Q3 নেই, এর যে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করবে, সেই তড়িৎ ক্ষেত্র বলের অভিমুখের দিকে হবে, সেই বলের বিরুদ্ধে কি করতে হবে? কার্য করতে হবে। তাহলে এই Q2 আধান না থাকাকালীন একক ধনাত্মক আধানকে এখানে আনতে যে কার্য করা হবে সেটাই হচ্ছে এই বিন্দুতে Q1 আধানের দরুন বিভব। সেইটাই আগে আমরা বের করি। বোঝার সুবিধার্থে R12 ধরে নিলাম, 1 নম্বর থেকে 2 নম্বরের মধ্যে দূরত্ব। তাহলে Q1 আধানের দরুন বি বিন্দুতে বিভব V1 সমান কুলম্বের ধ্রুবক K Q1 বাই R12।
এইবার Q2 আধানকে এই বিন্দুতে আনতে কতখানি কার্য করতে হবে? একক আধানকে আনতে যদি V1 কার্য করতে হয়, তাহলে Q2 আধানকে আনতে কতখানি কার্য করতে হবে? Q2 ইন্টু V1। এবার এর মানটা যদি আমরা বসিয়ে দিই, কে Q1 Q2 বাই ওদের মধ্যেকার দূরত্ব R12। Q2 আধানকে অসীম থেকে বি বিন্দুতে আনতে কার্য W2 সমান এটা পেলাম। এবার Q3 আধানকে অসীম থেকে এই বিন্দুতে আনতে কতখানি কার্য করা হবে? তার আগে আমরা ভেবে নেই যে Q3 আধান এখানে নেই, তাহলে এই বিন্দুতে বিভব এই Q1 এর আধানের দরুন এবং Q2 আধানের দরুন কত সেটা আমরা আগে নির্ণয় করি। সি বিন্দুতে বিভব VC সমান হবে Q1 এর দরুন এই সি বিন্দুতে বিভবটা কী হবে? কুলম্বের ধ্রুবক কে ইন্টু এর আধান Q1 বাই এদের মধ্যেকার দূরত্ব। এদের মধ্যেকার দূরত্বটা আমরা ধরে নিলাম বোঝার সুবিধার্থে 1 থেকে 3, এই বিন্দুর মধ্যে দূরত্ব R13, তাহলে এটা হবে R13 প্লাস বীজগাণিতিক সমষ্টি করতে হবে বিভবের। এই Q2 আধানের দরুন এই বিন্দুতে বিভব কী হবে? না একক ধনাত্মক আধানকে অসীম থেকে এই বিন্দুতে আনতে যে কার্য করা হবে সেটা সমান হবে কে Q2 আধানের দরুন, তাহলে Q2 এবং এদের মধ্যেকার যে দূরত্ব এটাও আমরা ধরে নিলাম বোঝার সুবিধার্থে R23। দুটো আধানের যে সংস্থা হচ্ছে সেই সংস্থার দরুন এই বিন্দুতে বিভব হচ্ছে VC। সংজ্ঞা অনুযায়ী একক ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনতে কৃতকার্য VC। এবার Q3 আধানকে অসীম থেকে এই বিন্দুতে আনতে কতখানি কার্য করা হবে? একক আধানে যদি এত কার্য করতে হয়, Q3 আধানে Q3 ইন্টু VC হবে। Q3 আধানকে অসীম থেকে সি বিন্দুতে আনতে কার্য W3 সমান হবে Q3 ইন্টু VC সমান হবে Q3 হোল ইন্টু কে Q1 বাই R13 প্লাস কে Q2 বাই R23। এবার এটা Q3 গুণ করে ফেললে আমরা পাবো, কিন্তু এবার আমাদের নির্ণয় করতে হবে টোটাল এই তিনটা বিন্দু আধানের দরুন টোটাল সংস্থা স্থিতিশক্তি কত। তাহলে এই সমস্ত কার্যগুলোকে যোগ করে দিলে যা হয়, তাহলে মোট স্থিতিশক্তি সমান মোট কার্য W সমান হচ্ছে W1 প্লাস W2 প্লাস W3। এটাই হলো স্থিতিশক্তি। তাহলে তিনটি আধানের মোট স্থিতিশক্তি সমান কুলম্বের ধ্রুবক এটাকে যদি আমরা কমন টেনে নেই, তাহলে Q1 Q2 বাই R12 প্লাস Q1 Q3 বাই R13 প্লাস Q2 Q3 বাই R23। এটাই হলো তিনটি বিন্দু আধান সংস্থার স্থিতিশক্তি। ক্যালকুলেশন না করেও সহজভাবে আমরা বলতে পারি এই দুটি বিন্দু আধানের মধ্যে যে স্থিতিশক্তিটা সেটাই হলো এই স্থিতিশক্তি। এবার 2 নম্বর আর 3 নম্বর আধানের মধ্যে যে স্থিতিশক্তিটা সেটা হলো এটা 3 নম্বরটা, এবং এটার মধ্যে যে স্থিতিশক্তি সেটা হবে মোট স্থিতিশক্তির মাঝের পদটি। তাহলে এই সাধারণ একটা কনসেপ্ট থেকেই আমরা বলে দিতে পারি যে দুটি আধানের জোড়ায় জোড়ায় আধানের যে স্থিতিশক্তিটা হবে তার বীজগাণিতিক সমষ্টিটাই হবে টোটাল স্থিতিশক্তি। এখানে বীজগাণিতিক সমষ্টি নির্ণয় করতে গেলে কি করতে হবে?
প্রত্যেকের যে আধানের যে চিহ্নগুলো সেটা যথাযথভাবে বসাতে হবে। যেমন আমরা একটা উদাহরণে আমরা যদি ধরে নেই যে Q2টা নেগেটিভ, যেখানে যেখানে Q2টা আছে সেখানেই আমাকে নেগেটিভ বসিয়ে দিতে হবে, তাহলেই আমরা বীজগাণিতিক সমষ্টিটাও পেয়ে যাব মোট শক্তির। তাহলে এখানে Q2 আছে, তাহলে এখানে প্লাস Q1 ইন্টু মাইনাস Q2 সমান কী হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। আর এখানে দুটোই পজিটিভ, তাহলে এটা পজিটিভই থাকবে। এখানে Q2 আছে, তাহলে এদের গুণফলটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই রকম বীজগাণিতিক সমষ্টি। এবার অন্যটাও যদি নেগেটিভ হয়, আমরা সেই আধানের সাপেক্ষে নেগেটিভ চিহ্নটা বসিয়ে দিয়ে প্রত্যেকের পৃথক পৃথক স্থিতিশক্তির বীজগাণিতিক সমষ্টিটাই হয়ে যাবে ওই বিন্দু আধান সংস্থার স্থিতিশক্তি। নেক্সট, বহু বিন্দু আধান সংস্থার স্থিতিশক্তি। দুয়ের অধিক যদি হয়, যেমন আমরা তিনটের ক্ষেত্রে বের করে দেখিয়েছিলাম যে তিনটের ক্ষেত্রে আমরা এরকম তিনখানা পদ পাবো, যতগুলো জোড়া কম্বিনেশন হয় তিনটে আধানের ক্ষেত্রে তিনটে এরকম কম্বিনেশন হবে। সেই তিনটে কম্বিনেশনের ক্ষেত্রে 1 নম্বর 2 নম্বর আধানের মধ্যে যে স্থিতিশক্তি, 1 নম্বর আর 3 নম্বর আধানের মধ্যে যে স্থিতিশক্তি, 2 নম্বর আর 3 নম্বর আধানের মধ্যে যে স্থিতিশক্তি পৃথক পৃথকভাবে বের করে তাদের যে বীজগাণিতিক সমষ্টি, এদের যদি সঠিক চিহ্ন সহ বসিয়ে কেউ মাইনাস হতে পারে, কেউ প্লাস হতে পারে, তা সেই জন্যই বলা হচ্ছে এদের যে বীজগাণিতিক সমষ্টি সেটাই হবে মোট স্থিতিশক্তি। সেরকম 3-এর অধিক বা 2-এর অধিক, তার ক্ষেত্রেও কী হবে, এই কমন সূত্রটাই প্রযোজ্য হবে। তাহলে বহু বিন্দু আধানের দরুন স্থিতিশক্তি যদি ইউ ধরি, এই ইউটা সমান আমরা ইন জেনারেল ফর্মে কি বলতে পারি, এই স্থিতিশক্তি সমান হবে প্রতি জোড়া বিন্দু আধানের পৃথকভাবে নির্ণীত স্থিতিশক্তির বীজগাণিতিকভাবে, অর্থাৎ সঠিক চিহ্ন সহ, যার পজিটিভ আধান তার পজিটিভ চিহ্ন এবং যার নেগেটিভ আধান তার নেগেটিভ চিহ্ন বসিয়ে সঠিক চিহ্ন সহ নির্ণীত সমষ্টি বা যোগফলকেই বলা হবে বহু বিন্দু আধান সংস্থার স্থিতিশক্তি। তাই এখানে আমরা তিনটের ক্ষেত্রে, তিনটে আধানের ক্ষেত্রে তিনটা পদ পেলাম জোড়ায় জোড়ায়। তা এইরকম কটা পদ হবে আমরা চেক করতে পারি, ম্যাথমেটিক্সের সেই কম্বিনেশন থেকে করতে পারি। n সংখ্যক যদি আধান থাকে তাহলে দুটো করে নিয়ে কতগুলো সমবায় হতে পারে, NCR সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। আর এক্ষেত্রে সে r এর মানটা হচ্ছে 2, দুটো করে নিয়ে n সংখ্যক আধানের মধ্যে কতগুলো কম্বিনেশন হবে, NC2 সমান হচ্ছে, এখান থেকেই আমরা পাবো n হোল ইন্টু n মাইনাস 1 বাই 2। দুটি আধানের ক্ষেত্রে এরকম পদ কটা হবে, এখানটা n এর জায়গায় 2 বসাতে হবে, 2 মাইনাস 1 মানে 1, 2 আর এটা 2, 2 কেটে গেলে 1 একটা থাকবে। তাহলে এরকম তিনটি আধানের ক্ষেত্রে পদ সংখ্যা হবে, এখানে 3 বসালে 3 মাইনাস 1 মানে 2, এই 2 কেটে যাবে আর এখানে 3, তাহলে 3টা হবে, মিলে গেল। তিনটা আধানের ক্ষেত্রে তিনটে পদ হবে, এটা আমরা চেক করার উপায় বলছি। সেরকম 4টে যদি আধান হয়, 4টি আধানের ক্ষেত্রে পদ কটা হবে, এখানে 4 বসালে 4 মাইনাস 1 সমান 3, এখানে 4, 4-এর সঙ্গে 2 কাটাকাটি গেলে 2, 2 3-এ গুণ করলে 6। 4টি আধানের ক্ষেত্রে পদ সংখ্যা 6 হবে। অনুরূপে 5টি আধানের ক্ষেত্রে কতগুলো পদ সংখ্যা হবে, এখানে যদি 5 বসাই, 5 মাইনাস 1 মানে 4, 2-এর সঙ্গে 4 কেটে গেলে 2 আর এদিকে 5, 5 2-এ 10, 10টা এরকম পদ হবে। 10টা দুটো আধানের দরুন স্থিতিশক্তি হবে, সেই 10টা স্থিতিশক্তির যোগফল হবে 5টা আধানের দরুন
মোট স্থিতিশক্তি। তাহলে এভাবে আমরা সমবায় থেকে কম্বিনেশন থেকে পদের সংখ্যাটা পেয়ে যেতে পারি। এবার এই সূত্রটাকে যদি বহু আধানের n সংখ্যক আধানের দরুন যদি আমরা ইন জেনারেলভাবে প্রকাশ করি সামেশান দিয়ে, তাহলে কী হবে? n সংখ্যক আধানের ক্ষেত্রে ইউ সমান হবে সামেশান, কেটা বাইরে চলে আসবে, কে সামেশান কিউ আই কিউ জে বাই আর আই জে, যেখানে আই বা জে এন পর্যন্ত হবে। কিন্তু এটা ভুল, এই মিস্টেকটা আমরা প্রায়ই করে থাকি, এটা কিন্তু ঠিক হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে দুটোই জোড় নেওয়া, ম্যাথমেটিক্যালি এইটা লেখার অর্থ হবে এখানে আমরা 1 2 যদি একটা জোড় হয়, তাহলে 2 নম্বর আর 1 নম্বর মিলেও কী হবে? একটা জোড় হবে। তাহলে Q1 2 দুটোর ক্ষেত্রে যদি ভাবি, কিউ ম্যাথমেটিক্যালি এটাকে ধরবে Q1 Q2 বাই R12, আবার একটা পদ আসবে আরেক জোড়া Q2 Q1 বাই R21। এবার মানের দিক থেকে দেখতে গেলে, যেহেতু এটা স্কেলার, মানের দিক থেকে দেখতে গেলে এই দুটোই সমান হয়ে যাবে। তাহলে এরকম প্রতি জোড়া দুবার করে এসে যাবে। তাহলে আমি যদি 2 আর 3-এর মধ্যেও ভাবি, এখানে 2 3, এখানে 3 2, আর এখানে হবে আর 2 3, এখানে হবে আর 3 2। তা সেই দুটো পদেও কী হবে? মানের দিক থেকে সমান হবে। তাহলে প্রত্যেকটা জোড়া দুবার করে এসে যাবে। তাহলে আমাকে স্থিতিশক্তিটা পেতে গেলে এই ফর্মুলাটা বসালে এটা ডবল হয়ে যায়। এটাকে যদি হাফ করে ফেলি তাহলে এটা সংশোধিত রূপটা পেয়ে যাব। তাহলে সঠিক জেনারেল রূপটা তাহলে কী হবে? মোট স্থিতিশক্তি ইউ সমান, যেহেতু এটা দুবার করে আসবে প্রতি জোড়ায়, তাহলে আগে থেকেই আমরা একটা হাফ করে নিলাম, হাফ কে সামেশান আইটা হচ্ছে 1 থেকে n, আবার যেটাও হবে 1 থেকে n। এবার আবার এই যে 1 2, কখনো 1 1 বা 2 2 এরকম দুটো একই হওয়া চলবে না। তাহলে এখানেও একটা কন্ডিশন হতে হবে, আই আর জে কখনো সমান হওয়া চলবে না। তাহলে এখানেও একটা কন্ডিশন হবে আই নট ইকুয়াল টু জে, কারণ দুটো একই আধানের মধ্যে দূরত্বটাও কিছু থাকবে না। সুতরাং এখানে একটা কন্ডিশন হবে আই নট ইকুয়াল টু জে। এরপরে আমরা লিখতে পারি কিউ আই ইন্টু কিউ জে বাই আর আই জে। এটাই হলো বহু বিন্দু আধান সংস্থার দরুন যে মোট স্থিতিশক্তি, তার একটা জেনারেল রূপ। অতগুলো পদের সমষ্টি না লিখে আমরা সাধারণভাবে একটা সাধারণ সূত্রের দ্বারা আমরা প্রকাশ করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।